আচ্ছা, এখন যদি দুইটা ফাংশনের এরকম ভাগফল থাকে ইউ বাই ভি, যেখানে ইউ এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, ঠিক আছে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব? আমরা এখানে বলতে পারি যে ডি ডিএক্স অফ ইউ বাই ভি ভি হচ্ছে ওই যে সেই গুণফলের ক্ষেত্রে যেরকম এক্স এর পরিবর্তন ডেল্টা এক্স এর জন্য ইউ এর পরিবর্তন ডেল্টা ইউ আর ভি এর পরিবর্তন ডেল্টা ভি, এখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ইউ ডেল্টা ভি এরা প্রত্যেকেই টেন্স টু জিরো, ঠিক আছে। আচ্ছা, টেন্স টু জিরো মানে কিন্তু এই পরিবর্তনগুলো নট নেসেসারিলি সমান, হ্যাঁ, সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু টেন্স টু জিরো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে লিখবো লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ওই ইউ প্লাস ডেল্টা ইউ বাই ভি প্লাস ডেল্টা ভি, এটা হচ্ছে পরিবর্তিত মান থেকে পূর্বের মান বাদ দিলাম ইউ বাই ভি, তাকে ভাগ করলাম ডেল্টা এক্স দিয়ে, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার বের করব। সো এটা হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স থাকলো। এখন এটা যদি আমরা বিয়োগ করি, এটা লসাগু করব, ভি ইন্টু ভি প্লাস ডেল্টা ভি, তাহলে এই ভি ইউ, তাহলে ইউ ভি প্লাস ভি ডেল্টা ইউ মাইনাস, আবার এটা গুণ করলে আবার আরেকটা ইউ ভি হবে মাইনাস ইউ ডেল্টা ভি, ঠিক আছে। তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, এখানে আমরা ইউভি ইউভি কিন্তু এখানে কাটা যাবে। আচ্ছা, এখন এই ডেল্টা এক্স দিয়ে আমি এটাকে আর এটাকে ভাগ করে ফেলতেছি, ভি ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স মাইনাস ইউ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ভি ডেল্টা ভি। আচ্ছা, দেখো এখন ব্যাপারটা কি হলো, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ভি ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, এই যে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরোর জন্য এটা হয়ে যাবে ডিইউ বাই ডিএক্স, এটা হয়ে যাবে ডিভি বাই ডিএক্স, আর ভি ইন্টু ডেল্টা ভি এটা নগণ্য বিবেচনা করা যাবে ভি স্কোয়ারের তুলনায়, কারণ ভি এর যদি কোনো মান থাকেও ডেল্টা ভি টেন্স টু জিরো হওয়ার কারণে এই দুইটার গুণ ফলে এটাও টেন্স টু জিরো হয়ে যাবে। তাহলে সামথিং, কোনো একটা লিমিটেড ভ্যালু, তার সাথে আমার যোগ হচ্ছে টেন্স টু জিরো, তাহলে শুধু ভি স্কোয়ার থাকবে। তাহলে আমরা লিমিটের ফলাফল এখানে ব্যবহার করে এখানে নিচে পাচ্ছি শুধু ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস কিউ ইন্টু ডিভি বাই ডিএক্স। এই আমরা ভাগের সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা সূত্র এখন একটু পাশাপাশি মানে পরপর লিখি, যে ডি ডিএক্স অফ ইউভি ইকুয়ালস টু ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স। আচ্ছা, আর ডি ডিএক্স অফ ইউ বাই ভি ইকুয়ালস টু, এখানে মনে রাখার জন্য খেয়াল করো এই ভিটা একটা প্রায়োরিটি আছে, মানে নিচে যেটা থাকে সেটার প্রায়োরিটি আছে, এখানে ভি স্কোয়ার আবার এটা ভি দিয়ে শুরু হবে, ভি দিয়ে শুরু হয়ে ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। খেয়াল করো যোগের ক্ষেত্রে প্লাস, ভাগের ক্ষেত্রে এখানে মাইনাস হচ্ছে, আর ভিটা আগে আসতেছে ভি স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে ডিডিএক্স অফ ইউভি আমরা ডিফারেন্সিয়েট করে এরকম পাই। এখন এটার পাশাপাশি আরেকটা জিনিস আমি একটু শিখিয়ে ফেলতে চাই, সেটা হলো যে ফাংশন গুণ ফাংশন, ফাংশন ভাগ ফাংশন, এরপরে যদি এরকম হয় ফাংশনের পাওয়ার ফাংশন,
ফাংশনের পাওয়ার ফাংশন, মনে করো ডি ডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি এরকম যদি থাকে তখন কি হবে? ঠিক আছে, আচ্ছা এরকম থাকলে আমরা একটা কাজ করব, সেটা হলো যে দেখো ইউ টু দি পাওয়ার ভি যদি থাকে তাহলে আমরা যদি এরকম ধরে নিই যে z ইকুয়ালস টু ইউ টু দি পাওয়ার ভি, ফাংশনের পাওয়ার ফাংশন, তাহলে এটাকে যদি আমি বলি ln z ইকুয়ালস টু ভি ln ইউ, ঠিক আছে, ln z ইকুয়ালস টু ভি ln ইউ। আচ্ছা, ও এখানে আমার একটা জিনিস ধারাবাহিকতা লঙ্ঘন হয়ে গেছে, একটা বিষয় একটু আগে বুঝাইতে হবে আর কি, এটাকে আমরা এখানে একটু পজ রাখি, আরেকটা জিনিস একটু বুঝে নিই, সেটা হচ্ছে ফাংশনের ফাংশন, মানে ফাংশন যোগ ফাংশন, ফাংশন গুণ ফাংশন, ফাংশন ভাগ ফাংশন, ফাংশনের ফাংশন। মনে করো এরকম একটা, আমরা একটা এক্সাম্পলই দিই, যে মনে করো যদি বলা হয় ডি ডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, আচ্ছা ডি ডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, মানে সাইন এক্স টু দি পাওয়ার 4 কে যদি ডিফারেন্সিয়েট করি, এটা মনে করতেছি মানে প্রথমত এটা একটা সাইন ফাংশন, সাইন ফাংশন কার? এক্স টু দি পাওয়ার 4 এর, কিন্তু এক্স টু দি পাওয়ার 4 কিন্তু আবার এক্স এর ফাংশন, তাই না? তাহলে এটা একটা সংযোজিত ফাংশন হলো না? প্রথমত এটা একটা সাইন ফাংশন, সাইন ফাংশন অফ এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আবার এক্স এর ফাংশন, তাহলে এখানে মূলত দুইটা ফাংশন, একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন কাজ করতেছে। তো এই ধরনের আমি সূত্রে না গিয়ে সরাসরি জিনিসটা দেখো আমরা করে ফেলবো, ডি ডিএক্স অফ, আমরা যদি মনে করি যে এটা এক্স টু দি পাওয়ার 4 এর ফাংশন, আমি যদি এখানে এরকম লিখি যে ডি, এই পুরো এক্স টু দি পাওয়ার 4 টাকে আমরা চলক মনে করলাম, ঠিক আছে, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডি, এই এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ডিএক্স। ওই যে বলছিলাম যে যদিও বলছি ডি ডিএক্স এটা একটা অপারেটর, কিন্তু বেসিক্যালি জিনিসটা ভাগ, ঠিক আছে, এটা কিন্তু আসলে ভাগ, আমি এখানে ভাগ করতেছি, ভাগ করেই অপারেশনটা তৈরি করতেছি, কাজেই এখানেও ব্যাপারটা ওইভাবেই কাজ করবে যে ডি সাইন এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ডি এক্স। এখন এটা ক্যান্সেল হয়ে গেলে জিনিসটা কিন্তু এটাই থাকতেছে। এতে আমাদের সুবিধাটা কি? আমরা জানি যে সাইন সামথিং বা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে কস এক্স, তাহলে আমরা এটাকে কস এক্স টু দি পাওয়ার 4 লিখে ফেলতে পারবো, বুঝতে পারছো? ইন্টু এখন এই যে এক্স টু দি পাওয়ার 4 বাই ডিএক্স, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েশন সে অনুসারে আমরা লিখবো 4 এক্স কিউব, ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সিয়েশনটা হয়ে গেল 4 এক্স কিউব, কোথায়? না না তা হবে না, তা কেন হবে? সাইন, মনে করো এই এক্স টু দি পাওয়ার 4 টা মনে করো ইউ, এটা মনে করো ইউ, তাহলে ডি ডিইউ অফ সাইন ইউ, মানে এই চলক, ধরো এটাকে আমরা আপাতত একটু মুছি, এটা মনে করো ইউ, ঠিক আছে, তাহলে ডি সাইন ইউ বাই ডিইউ, ডি সাইন এক্স বাই ডিএক্স হচ্ছে কস এক্স, ঠিক আছে, তাহলে ডি সাইন ইউ বাই ডিইউ হবে কস ইউ, এই ইউটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 4, এরপরে ওই ডি ইউ বাই ডি এক্স, ঠিক আছে, এখন আবার এটা লিখে ফেলি, বোঝার জন্য লিখছিলাম যেরকম এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এই এক্স টু দি পাওয়ার 4 টা এখানে আসলো, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 4 এক্স কিউব,
তো এই জিনিসটা আমরা আরো এটা এটা খেয়াল রাখো, আমরা এটা এক্সাম্পলটা আমরা বুঝবো না, এটা দিয়ে আমরা আরো অঙ্ক করব। তো এটাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফাংশনের ফাংশন যদি থাকে, সেই ফাংশনটা আবার অন্য ফাংশনের ফাংশন, আরো ফাংশন, এরকম চেইন হতে পারে। তাহলে আমরা প্রথম ফাংশনটার দিকে তাকাবো, সেটা যার ফাংশন, মনে করো প্রথম ফাংশন হচ্ছে আমি 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 ধরো আমি স্টার্ট করলাম 10 দিয়ে, 10। এখন 10 কি লিখবো আমি জানি না, আমি লিখলাম 10 লং, এরপরে কি লিখবো, এরপরে লিখলাম সাইন, হ্যাঁ, এরপরে লিখলাম এক্স কিউব প্লাস 4x, এরকম। তাহলে প্রথমত এটা 10 ফাংশন, কিন্তু 10 ফাংশনটা যার ফাংশন, আমি তার সাপেক্ষে 10 কে ডিফারেন্সিয়েট করব। তাহলে 10 কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার sec স্কয়ার, ঠিক আছে? মানে এটা এটা মানে আরো উদাহরণ আসবে, এই জন্য এই আলোচনাটা এখানে এখানে আমরা রাখলাম। এটা উদাহরণ, মানে এবার এটা খুব ইন্টারেস্টিং। এই চেইন রুলের অঙ্কগুলা খুব মানে দেখতে খুব ভয় লাগে, কিন্তু সহজ, মানে করে ফেলা যায়, একটু চর্চা থাকলেই এটা সহজে অঙ্কগুলা করা যায়। বরং মানে এক লাইনে চেইন রুলের অঙ্ক করে ফেলাটা বরং সহজ। তুমি যদি লম্বা করে লিখতে চাও ঝামেলা লাগবে, কিন্তু এক লাইনে তুমি লিখে ফেলতে পারবা সহজ। তো এইখানে এটার অ্যাপ্লিকেশনটা আমরা এখন করব, যেটা এই আলোচনায় যে আমরা বলছিলাম এটা আসছে হলো লন জেড। জেড হচ্ছে একটা ফাংশন যেটা ইউ টু দি পাওয়ার ভি, যেখানে ইউ এবং ভি দুইটাই এক্স এর ফাংশন। তো এরকম ক্ষেত্রে আমরা কি করব, এখন যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটাকে ডি ডিএক্স করলাম, ডি ডিএক্স অফ লন জেড ইকুয়ালস টু ডি ডিএক্স অফ ভি লন ইউ, ঠিক আছে? তাহলে এখন দেখো তো, লন জেড কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/z। ওই যে চেইন রুল, মনে করো প্রথম এটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপরে জেড কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে লন জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/z, হ্যাঁ, তারপরে dz বাই dx ইকুয়ালস টু, এখন এটাকে ডিফারেন্সিয়েট করতেছি। দেখো ওই যে আমরা দুইটা ফাংশনের গুণফল যেটা শিখছিলাম, সেই v ইন্টু লন ইউ। তাহলে প্রথম আমরা লিখবো v, আর লন ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/u, আবার u এর ডিফারেন্সিয়েশন হচ্ছে du বাই dx প্লাস দ্বিতীয় ফাংশন লন ইউ, প্রথম ফাংশন v, তাহলে লন ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে ডিফারেন্সিয়েশনটা কি হয়ে গেল, ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু, এই জেডটা এখানে চলে গেল, জেড ইন্টু এই জেডটাকে আমরা কিন্তু জেড না লিখে ইউ টু দি পাওয়ার ভি লিখতে পারি, লিখে ভি বাই ইউ ইন্টু ডিউ বাই ডিএক্স প্লাস লন ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে কোন ফাংশনের পাওয়ার ফাংশন হলে এটা ডিফারেন্সিয়েশনের জন্য, এটাকে আমরা আসলে সূত্র আকারে মুখস্থ করার প্রয়োজন নাই, যে প্রসেসে আমরা এখানে কাজটা করলাম আমরা সেই প্রসেসটা ফলো করব। আর যদি আমরা এই সূত্রটা মুখস্থ রাখতে পারি, আমরা এটা অ্যাপ্লাই করতে পারি ইচ্ছা করলে, যে ভাগের সূত্র, গুণের সূত্র, পাওয়ারের সূত্র হিসাবে, যে এটা এটা কোথায় লিখবো, এটা উপরে লিখি, উপরে লিখি যে d dx of u to the power v equals to u to the power v into v by u। এই যে প্যাটার্নটা কিন্তু মনে রাখার মতো, v by u into du by dx plus ln u into dv by dx। তো এটা আমরা একবারে শিখে ফেললাম, লগারিদমের মাধ্যমে অন্তরক বের করা, এটা
আলাদা আরেকটা চ্যাপ্টারে আলোচনা করা হয়, অনুচ্ছেদে আলোচনা করা হয়, এটা আমরা একবারে আলোচনাটা করে ফেললাম। আচ্ছা, এটা একটু মুছি। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, দেখছো? আচ্ছা, তারপরে দেখো যে দুইটা ফাংশনের গুণফল ছিল, তাহলে আমরা আমরা আসলে এইটা কিন্তু শিখে ফেলছি। সেটা হলো, একটা হলো সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা শিখে ফেললাম। এই যে এটা যে করলাম আমরা, এটাকে আমরা বলি সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ফাংশনের ফাংশন ফাংশনের ফাংশন এরকম যদি থাকে সেটা আমরা করলাম। তারপরে দুইটা ফাংশনের গুণফল করলাম, দুইটা ফাংশনের ভাগফল করলাম, আর ফাংশনের পাওয়ার ফাংশন। আচ্ছা, যদি অনেকগুলা ফাংশন গুণ করা থাকে, যেমন ধরো তোমাকে বললো ddx অফ e টু দি পাওয়ার x sin x ln x, এরকম তিনটা ফাংশন গুণ করা আছে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়েশন। অনুমান করো তো কি করব? আমরা, হ্যাঁ, দুইটা দুইটা করে করতে পারি, কিন্তু করলে আলটিমেটলি কি হবে? আচ্ছা, এই ধরনের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি করব দেখো। এখন y অনলি 3, এটা তো অনেকগুলা গুণ করা থাকতে পারে, তাই না? অনেকগুলা ফাংশনের ডিফারেন্সিয়েশন হতে পারে। তাহলে লেটস ট্রাই এরকম যে অনেকগুলো ফাংশন u1 u2 u3 u4 ডট ডট ডট, এরকম un সংখ্যক ফাংশন গুণ করা আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা আমরা এখানে লিখতেছি, ধরি y ইকুয়ালস টু u1 u2 u3 u4 ডট 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 un, এবং অনেকগুলো ফাংশন গুণ করা আছে। এখন এখানেও যদি আমি লগ দেই, ln y ইকুয়ালস টু, তাহলে অনেকগুলো সংখ্যার লগ কি হবে? সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো ln u1 প্লাস ln u2 প্লাস ln u3 প্লাস ডট 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 প্লাস ln un, মানে দুই পাশে লগ নিলে লগগুলা গুণ হয়ে যায়। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে ln y কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/y, ঠিক আছে? আর y কে ডিফারেন্সিয়েট করব, মানে আমার তো dy বাই dx বের করতে হবে। তাহলে dy বাই dx ইকুয়ালস টু, এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/u1 আর du1 বাই dx প্লাস 1/u2 du2 বাই dx প্লাস 1/u3 du3 বাই dx প্লাস ডট 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 প্লাস 1/un dun বাই dx। তাহলে n সংখ্যক ফাংশন যদি গুণ থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েশনের রুল কি? dy বাই dx ইকুয়ালস টু, এই y টা আবার এদিকে চলে গেল, y ইন্টু, হ্যাঁ, আমরা এই u1, তো এটাকে, এটার জন্য আমি একটা সিম্বল ব্যবহার করি, u1 প্রাইম ডিভাইডেড বাই u1, মানে এটার ডেরিভেটিভকে আমরা একটা প্রাইম দিয়ে বোঝালাম। এটা ব্যবহার করি আমরা অনেক সময়। একটা প্রাইম দিলে এটার ফার্স্ট ডেরিভেটিভ, মানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে সেই ফাংশনটাকে আমরা এরকম প্রাইম দিয়ে প্রকাশ করি। এটা কনভেনশন আছে, মানে এটা আমার বানানো কথা না, মানে এই কনভেনশনটা ব্যবহার করা হয়। u2 কে আমরা u2 প্রাইম ডিভাইডেড বাই u2, u3 কে আমরা u3 প্রাইম ডিভাইডেড বাই u3 প্লাস ডট 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 প্লাস un প্রাইম ডিভাইডেড বাই un। দেখো একটা সুন্দর প্যাটার্নের একটা ফর্মুলা হয়।
এখন এই y এর ভিতরে কি আছে বলো তো, সবগুলার গুণফল। এখন এই y কে যদি আমরা ভিতরে নিয়ে যাই তাহলে এখানে u1 ক্যান্সেল হবে, তাহলে বিষয়টা এরকম দাঁড়াইলো u1 প্রাইম আর u2 u3 ডট 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 un, এই u1 কাটা গেল, প্লাস u1 টা u2 টা কাটাকাটি যাবে, u2 প্রাইম, u1 টা অ্যাজ ইট ইজ থাকবে, u2 u3 u4 ডট 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 un। তাহলে বোঝা যাচ্ছে ঘটনাটা কি হলো, প্রথমটার ডিফারেন্সিয়েশন বাকিগুলা, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন বাকিগুলা, তৃতীয়টার ডিফারেন্সিয়েশন বাকিগুলা। চল তাহলে দেখো তো এটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো না? এটা ইকুয়ালস টু প্রথমটার ডিফারেন্সিয়েশন বাকিগুলা, প্রথমটার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে সাইন এক্স লন এক্স, তারপরটা দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন বাকিগুলা, তার মানে ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ থাকবে, এখানে হবে cos x আর এটা হচ্ছে ln x, তারপর এটা হচ্ছে তৃতীয়টার ডিফারেন্সিয়েশন আর বাকিগুলা, তাহলে ই টু দি পাওয়ার x sin x ln x এর ডিফারেন্সিয়েশন মানে x, ইজি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে অনেকগুলো ফাংশনের গুণফলের ডিফারেন্সিয়েশন আমরা বের করলাম। এখন আমরা কিছু নমুনা অঙ্ক করতে পারি। ডিফারেন্সিয়েশনে আর কি আছে, ফাংশনের পাওয়ার নিয়ে আলোচনা করলাম, তারপরে দুইটা ফাংশনের গুণফল নিয়ে আলোচনা হলো, এটা এটা লিখে নাও, ফাংশনের ফাংশন আর কি আছে, যেমন এই যে এখানে একটা অঙ্ক লেখা ছিল, আমরা এই অঙ্কটা একটা ট্রাই দিতে পারি, ফাংশনের ফাংশন। যেমন এটা tan ln sin x কিউব প্লাস 4x, এখানে এটাকে যদি আমরা বলি y, তাহলে এখানে dy বাই dx ইকুয়ালস টু কি হবে, tan এর জন্য আমরা লিখে ফেলবো sec স্কয়ার, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x ফর্মুলা। আচ্ছা, tan x ddx অফ tan x ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার x, ddx অফ cot x equals to minus cosec square x, ddx of sec x equals to হচ্ছে sec x into tan x, ddx of cosec x equals to minus cosec x into cot x। ঠিক আছে, এগুলো হচ্ছে ফর্মুলা, আর এগুলো কিন্তু আমরা সবই মূল নিয়মে প্রমাণ করতে পারবো। মূল নিয়ম কিভাবে করা হয় আমরা এর আগে আলোচনা করছি, কাজে এগুলো বইতে করাও আছে, বিভিন্ন বইতে এগুলা করে দেওয়া আছে, এগুলো দেখলে বুঝতে পারবো। আচ্ছা, dy বাই dx ইকুয়ালস টু sec স্কয়ার পুরোটা, কারণ প্রথমত ফাংশনটা হচ্ছে tan ফাংশন, তাহলে tan ফাংশনের ডিফারেন্সিয়েশন sec স্কয়ার ফাংশন, তাহলে এই ফাংশনটার আবার ডিফারেন্সিয়েশন হয়, তাহলে sec স্কয়ার পুরোটা লিখে ফেললাম ln sin x কিউব প্লাস 4x, এই sec স্কয়ার, তারপরে ইনটু, আমি নিচে নিচে লিখতেছি সুবিধার জন্য ধাপে ধাপে। তাহলে এরপরের ফাংশনটা হচ্ছে লন ফাংশন, তাহলে লন ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই সাইন এক্স কিউব প্লাস 4x, মানে লন যার মানে লন সামথিং সেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই সামথিং, ওই যে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, তাহলে লন সামথিং হচ্ছে 1 বাই সামথিং ইন্টু ওই সামথিংটা কিন্তু আবার সাইন সামথিং, তাহলে সাইন সামথিং এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস সামথিং, তাহলে কস ওই সামথিংটাই লিখতেছি 4x।
এখন cos সামথিং, এই সামথিংটা হচ্ছে আবার আরেকটা ফাংশন, সেটা হচ্ছে x³ প্লাস 4x। এইটাকে আমরা ডিরেক্ট x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটাকে লিখতে পারবো 3x² প্লাস 4। ডান, এই আমাদের dy/dx হয়ে গেছে। এখন আমরা এটাকে ধারাবাহিকভাবে সাজায় লিখবো, কারণ এগুলো সব গুণ, তাহলে এই সবগুলোর আগে আমরা এটাকে লিখবো আর কি। তো 3x² প্লাস 4, এটা গুণ, হ্যাঁ হ্যাঁ, ওখানে সবগুলা প্লাস হয়, প্লাস তো হবেই, এগুলা প্লাসই তো হবে, মানে আমরা তো ইচ্ছা করে লিখি নাই, ন্যাচারালি আসছে প্লাস। ওই যে আমরা আমরা বলছিলাম u1 u2 u3 যখন লগ নিচ্ছি, লগ নেওয়ার পর সবগুলা প্লাস হয়ে গেছিল না, মানে না না না, এখানে এখানে কিন্তু ফাংশন গুলা গুণ না। রাইট, তুমি প্রশ্ন করছো ভালো, এই দুটা কিন্তু, এই তিনটা কিন্তু গুণ না, এটা হচ্ছে, আচ্ছা এটাকে আমার লেখার একটু এইভাবে লেখা যায়, লেখার একটু ভুল হয়েছে মনে করতে পারো, এইটা হচ্ছে 10 সামথিং, কিন্তু সেই সামথিংটা হচ্ছে লন সামথিং, এরকম আরেকটা ব্র্যাকেট, লন সাইন x³ প্লাস 4x, মানে এই পুরো জিনিসটার লগ, ঠিক আছে, আর এই জিনিসটার 10, তাহলে এখানে কিন্তু ফাংশন সংযোজিত, এটা কিন্তু গুণ হয় নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে sec² লন সাইন, এটা পুরোটা একসাথেই লিখতে হবে, এই জন্যই আমরা, কিন্তু এরা হলো গুণ, মানে এটার সাথে এটা গুণ হয়েছে, তার সাথে এটা গুণ হয়েছে, তার সাথে এটা গুণ, তাহলে 3x² প্লাস 4 ইন্টু cos x³ প্লাস 4x ডিভাইডেড বাই sin x³ বাই 4x, x³ প্লাস 4x, এখানে আবার একটা সাইন আছে, sin x³ প্লাস 4x, এটা 1/8, তাহলে দেখো এই দুইটা মিলে 10 হয়ে যাবে। তারপরে হচ্ছে এই পুরো ফাংশনটা sec² ln sin x³ প্লাস 4x, এই ব্র্যাকেট শেষ, ঠিক আছে, এদিক থেকে তিনটা, ঠিক আছে, এই হলো আমাদের ফাংশনটা। এখন এইটাকে মিলায়ে আমরা আবার tan লিখে ফেলতে পারবো, 3x² প্লাস 4, tan না cot লিখতে পারবো, cot x³ প্লাস 4x sec² এই পুরাটা ln sin x³ প্লাস 4x ব্র্যাকেট শেষ, 4x এই ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার dy/dx। কোনটা? এটা না, এটা হচ্ছে একটা ফাংশন, মানে এখানে হলো তিনটা ফাংশন গুণ, এই ফাংশন গুলো গুণ। দেখো এখানে আমি কিন্তু 10 এর ভিতরে লিখছি, এটা মানে পুরো ফাংশনটা হচ্ছে 10 এর চলক, 10 ফাংশন, 10 ফাংশন অফ ফাংশন, 10 ফাংশন অফ দিস ফাংশন, বুঝতে পারছো? মানে আমি যখন লিখতেছি, ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই, এই পুরোটাকে যদি তুমি x ধরো তাহলে sec² x, এই জন্য আমি x না বলে বলতেছি 10 সামথিং sec² সামথিং, ওই সামথিংটা হচ্ছে লন সামথিং, তাহলে এটা হয়ে যাবে 1/something, লন সামথিং এর ডিফারেন্সিয়েশন 1/something, ঠিক আছে। ওই সামথিংটা আবার সাইন সামথিং, যার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos সামথিং, ঠিক আছে। এবং এগুলা গুণ হয়, কেন গুণ হয়? ওই যে বলছিলাম চেইন রুল, মানে এটাকে আমরা আবার একটু চেইন রুলটা নিয়ে আবার একটু আলোচনা করি, এটার ম্যাথ গুলা খুব করতে মজাও লাগে। ধরো ddx, মনে করো এখানে y আছে, হ্যাঁ, কিন্তু এটাকে আমরা এরকম লিখতে পারি dy/du ইন্টু du/dv ইন্টু dv/dp ইন্টু dp/dq ইন্টু dq/dx, পুরা জিনিসটা কিন্তু dy/dx, চেইন রুল, বুঝতে পারছো? এইটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করছি। মনে করো এখানে কতগুলো ফাংশন আসছে,
ধরো ওয়াই যদি এমন ফাংশন হইতো যেটা ইউ এর ফাংশন, ইউ যদি এমন ফাংশন হইতো যেটা ভি এর ফাংশন, ভি হচ্ছে এমন ফাংশন যেটা পি এর ফাংশন, পি হচ্ছে এমন ফাংশন যেটা কিউ এর ফাংশন, কিউ হচ্ছে ফাইনালি এক্স এর ফাংশন। ঠিক আছে, যেমন আমি এরকম লিখলাম আমি লিখলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু, কিন্তু ই এর আগে আমি কস বসালাম, কসের আগে আমি লন বসালাম। ঠিক আছে, লনের আগে আমি টেন বসালাম, টেনের আগে আমি আবার এখানে ই বসালাম, মানে ই টু দি পাওয়ার, তাই না? তাহলে মনে করো এই এই পুরাটা হচ্ছে, এই সম্পূর্ণটা মনে করো আমাদের ইউ। ঠিক আছে, আর এখান থেকে মনে করো ভি, এখান থেকে মনে করো পি, এই যে এখান থেকে কস এটা হচ্ছে পি, আর এইখান থেকে মনে করো কিউ, আর এই কিউটা হলো আবার এখানে আরেকটা ফাংশন। বুঝতে পারছো, এই হলো ফাংশনের ফাংশন। তা আমরা যখন ডিফারেন্সিয়েট করব তখন এরকম ধারাবাহিকভাবে চেইন রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, মানে ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা যে সকল প্রসিডিওর ব্যবহার করব এগুলো মোটামুটি আলোচনা হয়েছে, এর চেয়ে বেশি তোমার এরপরে লাগবে না। এরপরে আমরা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লাইড প্রবলেমে যাব। যেমন ডিফারেন্সিয়েশনেরই আরেকটা ফর্ম একটু দেখাই যেটা আমরা ব্যবহার করি, বুঝছো? এটা মুছে ফেলি। আচ্ছা, যেমন দেখো তুমি জানো যে s ইকুয়ালস টু কিউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তুমি জানো যে এটা হচ্ছে সমত্বরণে চলমান কণার সরণের সমীকরণ। তাহলে এসটা হচ্ছে সরণ, তা আমরা জানি কি সরণের পরিবর্তনের হার কি? বেগ। তাহলে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু আমার বেগ পাওয়া উচিত। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ইউ আদিবেগ হিসাবে কনস্ট্যান্ট, তাহলে ইউ ইন্টু ডিটি বাই ডিটি প্লাস হাফ এ, আমরা এটাও বলছি কনস্ট্যান্ট, ডি ডিটি অফ টি স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হলো? ডিটি বাই ডিটি কি হবে? 1 হবে। কেন 1 হবে? ডিটি বাই ডিটি বোঝা যাচ্ছে, ডিটি বাই ডিটি সেম চেঞ্জ 1 এভাবে হয়। আর যদি তুমি এমনিও দেখো, এটা ভেরিফাই করি আমরা, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখন যদি এন এর মান 1 হয় তাহলে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1 এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, আরো যদি চিন্তা করো যে টি এর সাপেক্ষে টি এর পরিবর্তনের হার, তাহলে টি যদি ডেল্টা টি পরিমাণ চেঞ্জ হয় তাতে টি ও ডেল্টা টি পরিমাণ চেঞ্জ হবে। ওই টিটাকে আরেকটা টি মনে করো, যেই টি হচ্ছে প্রথম টি এর ফাংশন, কাজেই দুইটা চেঞ্জ সেম, সো রেশিওটা 1 হবে। তাহলে এটা 1, তাহলে এখানে হয়ে গেল ইউ প্লাস হাফ এ, এটা ইন্টু 2t, তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে হয়ে গেল ইউ প্লাস এটি। এই যে ফর্মুলা ভি, ভি এর এক্সপ্রেশন চলে আসলো। তাহলে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু ভি। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু আমরা ইউ প্লাস এটি পেলাম, সরণের ডেরিভেটিভ হিসাবে ইউ প্লাস এটি পেলাম। এখন দেখো কনস্ট্যান্ট ত্বরণ ডিভি বাই ডিটি কি হবে? ইউ কে ডিফারেন্সিয়েট করলে 0, ঠিক আছে, প্লাস এখান থেকে এ কনস্ট্যান্ট, তাহলে টি কে ডিফারেন্সিয়েট করলে ডিটি বাই ডিটি, তার মানে এ, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে এ। বুঝতে পারছো এখানে? তাহলে এই যে ডিভি বাই ডিটি আমরা এভাবে অ্যাক্সেলারেশন পাই। হ্যাঁ, অন্তরীকরণ করে আমরা ওই মুহূর্তের বেগ পাই। হ্যাঁ, যেমন
যেমন ধরো আমি বললাম যে কোনো একটা কণার সরণ s ইকুয়ালস টু, হ্যাঁ, 5t³ অর্থাৎ সময়ের সাথে সাথে সরণ এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। এখন এটার বেগ কত বলা হলো t ইকুয়ালস টু 4 সেকেন্ডে বেগ কত, ঠিক আছে, ত্বরণ কত। বেগ এবং ত্বরণ t ইকুয়ালস টু 4 সেকেন্ডে আমরা এই এক্সপ্রেশন থেকে বের করতে পারবো। কিভাবে বের করব? আমরা এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার যেহেতু বেগ, তাহলে আমরা প্রথম লিখব ds বাই dt ইকুয়ালস টু 5 অ্যাজ কনস্ট্যান্ট 5ই থাকবে ইন্টু 3t স্কোয়ার, তার মানে 15t স্কোয়ার, ঠিক আছে। তাহলে t ইকুয়ালস টু 4 বসালে 4 হলে আমরা 15 ইন্টু 4 স্কোয়ার যা হয় 15 16, এটা গুণ করলে 15 16 15 16 4 15 60 424 240, ঠিক আছে। তাহলে এটার বেগের মান পেয়ে গেলাম 240। আচ্ছা, এখন এটার ত্বরণ কি সমত্বরণ হবে? হবে কিনা, মানে এটার ত্বরণ কি সমত্বরণ হবে, মানে এই বস্তুটা কি সুষম ত্বরণে গতিশীল হবে? কেন? এটার ভেলোসিটি v ইকুয়ালস টু পাই c 15t স্কোয়ার, তাহলে ত্বরণ হবে dv বাই dt, বেগের পরিবর্তনের হার। তার মানে ত্বরণ হবে 30 মানে 15 ইন্টু 2 t, তার মানে 30t। হ্যাঁ, মানে কিন্তু আমি, হ্যাঁ, ত্বরণ 120, এখানে t এর মান বসালে ত্বরণ পাবো। এখন এই এক্সপ্রেশনটা কি বলে, যে এই বস্তুটার ত্বরণ কি সমত্বরণ? বুঝো নাই? না, দেখো, সমত্বরণ না, আমরা বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ স্টিল ইট ইজ ডিপেন্ডিং অন টাইম, ঠিক আছে। মানে যতক্ষণ না পর্যন্ত তোমার এক্সপ্রেশন থেকে ভ্যারিয়েবল অমিট না হয়, ভ্যারিয়েবল দূর না হয়, ততক্ষণ পর্যন্ত এক্সপ্রেশনটা ভ্যারিয়েবল থাকে। এই যে এখানে খেয়াল করো, আমাদের ভ্যারিয়েবল ভ্যানিশ হয়ে গেছে, এখানে ডিফারেন্সিয়েট করে আমি ভ্যারিয়েবল টি ভ্যানিশ হয়ে গেছে, তাই এই ত্বরণটাকে আমরা সুষম ত্বরণ বলি। কিন্তু এটা টি এর, এটা ছিল টি এর দ্বিঘাত সমীকরণ, এটা টি এর ত্রিঘাত সমীকরণ। তার মানে কোনো এক্সপ্রেশন যদি টি এর দ্বিঘাতের চেয়ে বেশি ঘাত সম্পন্ন হয়, বুঝতে পারছো, কিংবা টি এর এক ঘাতের চেয়ে কম হয়, বা টি এর ফ্র্যাকশনাল ঘাত হয়, ফ্র্যাকশনাল ঘাত, টি এর ফ্র্যাকশনাল ঘাত হলো, যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে বারবার ডিফারেন্সিয়েট করবা, তার মানে ওই এক্সপ্রেশন থেকে টি কে কখনো ভ্যানিশ করা যাবে না, তার মানে ওইখানে তুমি সুষম ত্বরণ কখনো পাবা না, তার মানে এখানে ত্বরণটা অসমতল। অর্থাৎ এই ত্বরণটা এখনো, মানে যখন আমি বেগের পরিবর্তনের হার বের করতেছি, স্টিল এটা টি এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে এই ত্বরণটা অসমতরণ। ওই যে বলছিলাম যে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের পারপাস প্রথম ক্লাসে বলছিলাম যে পরিবর্তনশীলতাটাকে বের করা। যদি পরিবর্তনশীলতাটা কনস্ট্যান্ট হয় তখন আমাদের ক্যালকুলাস লাগে না। ওই যে বলছিলাম যে এই সরলরেখার ঢালটা সব জায়গায় কনস্ট্যান্ট, তাই সরলরেখার ঢাল বের করতে আমার ক্যালকুলাস লাগে না, বুঝতে পারছো? তাহলে যে ক্ষেত্রে পরিবর্তনশীলতাটা কনস্ট্যান্ট সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমাদের প্রয়োজন হবে না, কিন্তু যে ক্ষেত্রে পরিবর্তনশীলতাটা পরিবর্তনশীল তখন ওই পরিবর্তনশীলতা বুঝতে হলে আমার ক্যালকুলাস, বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের আলোচনাটাতে আমি চাচ্ছিলাম যে ফিজিক্সের অ্যাপ্লিকেশন একটু দেই, আরো ফিজিক্সের অ্যাপ্লিকেশন পরের ডিফারেন্সিয়েশনের ক্লাসে আরো 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 অ্যাপ্লিকেশন হয়তো আমাদের আসবে। আজকে শেষ করি।